সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমাদের সবার প্রিয় কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছি। হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই লাইভ ক্লাসে আমার সাথে যুক্ত হয়েছ, তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি এখনই শেয়ার করে নাও, যাতে করে তোমাদের বন্ধুরাও তোমাদের সাথে ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের কাম্য। চলো তাহলে আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক অর্থনীতি নিয়ে আলোচনা। আমাদের এই বিষয়ে কি কি আজকে আমরা পড়ব সেটি আমরা প্রথমেই দেখে নিই। এখানে তোমরা দেখো, চলক ও অর্থনৈতিক চলক কাকে বলে আমরা জানব। এরপরে আমরা জানব চলকের প্রকারভেদ, অর্থাৎ স্বাধীন চলক ও অধীন চলকের পার্থক্য দেখব। এরপরে রয়েছে ধ্রুবক এবং চলক ও ধ্রুবকের পার্থক্য। তারপরে আমরা শিখব অপেক্ষক কাকে বলে এবং অর্থনীতিতে এই অপেক্ষক আমরা কিভাবে দেখি বা কোন কোন বিষয়ের ক্ষেত্রে আমরা অপেক্ষকগুলো শিখি বা বুঝি। সেই উদাহরণ হিসেবে আমরা এখানে আজকে চাহিদা অপেক্ষক নিয়ে আলোচনা করব। এরপরে সবশেষে রয়েছে ঢাল এবং সরলরেখার ঢাল নির্ণয়ের পদ্ধতিটি আমরা শিখব। তাহলে আমাদের প্রথম টপিক, চলক কাকে বলে। ইংরেজিতে আমরা এটিকে বলি ভ্যারিয়েবল। যা কিছু পরিবর্তনশীল তাকেই আমরা চলক বলি। অর্থনীতির ভাষায় আমরা এভাবে বলবো, গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তনশীল এবং যাদের মান ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাদেরকেই চলক বলে। এখান থেকে বোঝা যাচ্ছে যে পরিবর্তনশীল বিষয়গুলোকেই আসলে চলক বলে। চলক পরিবর্তনশীল হওয়ায় এটিকে প্রাকৃতিক সংখ্যা অর্থাৎ 1, 2, 3 এগুলো দিয়ে আমরা সাধারণত ডিনোট করি না, বরং এর পরিবর্তে প্রতীক ব্যবহার করি, যেমন x, y, z এগুলো ব্যবহার করি। তাহলে আমরা চলক কাকে বলে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখব অর্থনীতিতে চলক কি জিনিস, কারণ চলক কিন্তু কনসেপ্টটা গণিতের। এই গণিতের কনসেপ্টটাকেই আমরা ইকোনমিক্সে এর প্রয়োগ আমরা দেখব। তাহলে অর্থনীতিতে যেসব বিষয় বা রাশির মান পরিবর্তনশীল তাদেরকেই আমরা অর্থনৈতিক চলক বলবো। দেখো, অর্থনীতিতে আমাদের বিষয়গুলো কি কি? দাম অর্থাৎ প্রাইস, চাহিদা ডিমান্ড, উৎপাদন কোয়ান্টিটি অফ প্রোডাকশন আমরা বলে থাকি, ব্যয় কস্ট, এবং প্রত্যেকটির নামের প্রথম অক্ষর দিয়ে আমরা এই অর্থনৈতিক চলকগুলোকে প্রকাশ করে থাকি। এখন আসো, চলক কত প্রকার? চলক দুই প্রকার, স্বাধীন চলক, অধীন চলক। স্বাধীন চলক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর অধীন চলক হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমরা এই স্বাধীন চলক এবং অধীন চলকের
সংজ্ঞা বা এদের পার্থক্য কি সব কিছু আমরা এখন দেখব। কি তোমাদের কি ভালো লাগছে নাকি ভয় লাগছে? কি নতুন টপিক, একটু আলাদা। স্কুল লেভেলে তোমরা এগুলো পড়োনি, এখন তোমাদের একটু একটু করে তো আগাতে হবে, কারণ অনার্সে গিয়ে এগুলোর অনেক প্রয়োগ তোমাদের থাকবে। সেই জন্য আমরা ইন্টারমিডিয়েটের ক্লাসগুলোতে এগুলো একটু শিখে যাব। তাহলে আসো আমরা স্বাধীন চলক এবং অধীন চলক নিয়ে পার্থক্যগুলো জেনে নিই। এখানে আমি বলেছি অপেক্ষকের অন্তর্ভুক্ত চলকসমূহের মধ্যে যে চলক স্বাধীনভাবে নিজের মান গ্রহণ করতে পারে এবং অন্য চলকের মানের পরিবর্তন ঘটায় তাকে স্বাধীন চলক বলে। এই কথাটির মধ্যে একটি নতুন শব্দ কিন্তু তোমাদের এখানে চলে এসেছে, সেটি হচ্ছে অপেক্ষকের অন্তর্ভুক্ত। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, অপেক্ষক তো আমি একটু পরে পড়াবো, তাও একটু এইটা বোঝার জন্য আমি তোমাদেরকে ছোট্ট করে একটু অপেক্ষক সম্পর্কে ধারণা দিয়ে নেই। যে আমরা যদি লিখি ডিমান্ড ডি, আবার কমা দিয়ে লিখি পি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এরা পাশাপাশি আছে, কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন আমি এটিকে ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস এইভাবে লিখব, তখন বোঝা যাচ্ছে যে দামের সাথে চাহিদার একটি সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটির ক্ষেত্রে প্রাইস অর্থাৎ দাম হচ্ছে স্বাধীন চলক এবং ডিমান্ড চাহিদা হচ্ছে অধীন চলক। এই দুজনের মধ্যে যে একটি নির্ভরশীলতার সম্পর্ক, সেটিকে প্রকাশ করছে এই এফ অক্ষরটি মাঝখানে দাঁড়িয়ে। তাহলে বুঝতে পারলাম যে অপেক্ষকের অন্তর্ভুক্ত চলক সমূহের মধ্যে যখন চলকগুলো আলাদা আলাদা বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন কিন্তু কেউ স্বাধীন কেউ অধীন এটা আমরা বলতে পারি না, কিন্তু যখন তারা অপেক্ষকের অন্তর্ভুক্ত হয় তখন আমরা বলি যে যে চলক নিজেই নিজের মান গ্রহণ করতে পারে এবং অন্য চলকের মানের পরিবর্তন ঘটায় তখন তাকে স্বাধীন চলক বলে। এবং অপেক্ষকের অন্তর্ভুক্ত যে চলক নিজেই নিজের মান গ্রহণ করতে পারে না, বরং স্বাধীন চলকের মানের উপর সে নির্ভরশীল হয়, তখন তাকে আমরা বলি অধীন চলক। অর্থাৎ দাম স্বাধীন চলক, সে বাড়লে চাহিদা অধীন চলক কমে, তাহলে আগে দাম বাড়লো পরে চাহিদা কমলো, সুতরাং দাম স্বাধীন চলক, চাহিদা অধীন চলক। এবং এখানে আমরা একটা পার্থক্য দিয়েছি যে এই সমতা চিহ্নের ডানে বসে স্বাধীন চলক, সমতা চিহ্নের বামে বসে অধীন চলক। এরপরে আমরা আরো কিছু পয়েন্ট দেখব। লেখচিত্রে স্বাধীন চলক ভূমি অক্ষে অবস্থান করে, অর্থাৎ লেখচিত্র বা গ্রাফ যখন আমরা আঁকবো তখন আমরা স্বাধীন চলককে সব সময় ভূমি অক্ষে ব্যবহার করব বা বসাবো এবং অধীন চলককে লম্ব অক্ষে পরিমাপ করব। এটির কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে y ইজ এ ফাংশন অফ x, অর্থাৎ এখানে y হলো অধীন চলক, x হলো স্বাধীন চলক। এর ক্ষেত্রে x ভূমি অক্ষে, y লম্ব অক্ষে। এরপরে আমরা আসছি স্বাধীন চলকের স্থানাঙ্কে স্বাধীন চলককে বলা হয় ভুজ। অর্থাৎ আমরা যে চিত্র যখন আঁকি তখন আমাদের যে একটি এরকম x এবং y অক্ষে এখানে একটা বিন্দু যদি আমি নেই 2 আর 4, এটি থেকে বুঝতে হবে এই 2 হচ্ছে স্বাধীন চলক এবং 4 হচ্ছে অধীন চলক। অর্থাৎ 2 হচ্ছে x অক্ষের মান এবং 4 হচ্ছে y অক্ষের মান। তাহলে স্থানাঙ্কে স্বাধীন চলককে বলা হয় ভুজ, স্থানাঙ্কে অধীন চলককে বলা হয় কোটি। এরপরে আমরা আরেকটি কথা বলছি, এখানে অপেক্ষকে এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে। আমরা যে একটি ছোট্ট অপেক্ষক দেখলাম যে চাহিদা ফাংশনে, আমরা এখানে একটি ছোট্ট একটি অপেক্ষক দেখেছি যেখানে শুধুমাত্র একটি স্বাধীন চলক এবং অধীন চলক দেখিয়েছি। প্রকৃতপক্ষে আমরা যখন আর একটু ডিটেলসে পড়বো তখন আমরা দেখতে পাবো এখানে স্বাধীন চলক আরো অনেকগুলো ব্যবহৃত হয়। যেমন দেখো QX অর্থাৎ কোয়ান্টিটি অফ X, X দ্রব্যের চাহিদা কার কার উপর নির্ভরশীল? X দ্রব্যের দামের উপর নির্ভরশীল, সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভরশীল, আয়ের উপর নির্ভরশীল,
টি দিয়ে টেস্ট বা রুচির উপর নির্ভরশীল, এন দিয়ে আমরা বলি বাজারে ক্রেতার সংখ্যা, এর উপর নির্ভরশীল। তাহলে এতগুলো বিষয় হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমরা বলবো অপেক্ষকে এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে, কিন্তু আমরা এখানে কি দেখছি, অপেক্ষকে অধীন চলক মাত্র একটিই থাকে, অর্থাৎ কোয়ান্টিটি অফ এক্স, শুধুমাত্র একটি এখানে অধীন চলক। আবার সমীকরণের বেলায় আমরা দেখি স্বাধীন চলকের মান ইচ্ছা মতো নেওয়া যায়, অর্থাৎ এটি একটি চাহিদার সমীকরণ, এটি চাহিদা ফাংশন, এটি চাহিদার সমীকরণ। সেটি কি, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু 10 - 2p। এটি একটি চাহিদার সমীকরণ। এই সমীকরণে এই পি হচ্ছে স্বাধীন চলক এবং কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে অধীন চলক। এখানে দেখো পি এর মান আমরা যদি 1 নেই তাহলে 10 - 2 × 1 অর্থাৎ 8 আসবে। তাহলে আবার 2 নিলে 2 × 2 হলো 4, 10 থেকে 4 বাদ দিয়ে হবে 6। তাহলে আমরা দেখছি পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে চাহিদার বিভিন্ন মান আমরা পেতে পারি। তাহলে সেই জন্যই বলা হয়েছে স্বাধীন চলকের ইচ্ছা মতো মান নেওয়া যায়, এবং এখানে পি এর মান 1, 2, 3 ইত্যাদি নেওয়া সম্ভব। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই অধীন চলকের মান স্বাধীন চলকের মানের উপর নির্ভরশীল। যেমন কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 10 - 2p, এখানে p ইকুয়াল টু 1 হলে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 8, এবং p ইকুয়াল টু 2 হলে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 6। তার মানে স্বাধীন চলকের মানের উপর অধীন চলকের মান নির্ভরশীল। এতক্ষণ আমরা চলক, অর্থনৈতিক চলক, স্বাধীন চলক, অধীন চলক, এদের পার্থক্য সব দেখলাম। এখন আমরা আমাদের নতুন কনসেপ্ট কনস্ট্যান্ট বা ধ্রুবক সম্পর্কে জানব। ধ্রুবক, এখানে আমি একটি কথা তোমাদেরকে বলে নেই, সেটি হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো, ধ্রুবকের আমি বানানটি লিখেছি দীর্ঘকার দিয়ে, এটি আসলে হবে হ্রস্বকার দিয়ে, কিন্তু কম্পিউটারে এটা আসছিল না, তাই আমি এটি করতে বাধ্য হয়েছি। যাই হোক, ধ্রুবক একটি স্থির রাশি, অর্থাৎ যেসব বিষয় বা রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় সব সময় স্থির থাকে তাকেই ধ্রুবক বলে, এবং এটি স্থির হলে এটিকে আমরা প্রাকৃতিক সংখ্যা 1, 2, 3 অথবা ABCD এগুলো দিয়েও প্রকাশ করতে পারি। এবং আরো একটি বিষয়, ধ্রুবক স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, আবার চলকের সাথে সংযুক্ত আকারেও সে ব্যবহৃত হতে পারে। যেমন ধ্রুবক স্বাধীনভাবে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই সমীকরণটিতেই ধ্রুবক স্বাধীনভাবে এখানে বসেছে 10, আবার এখানে ধ্রুবক 2 সে কিন্তু চলকের পাশে বসেছে। এরকম যখন পাশে বসে বা পাশে থাকে তখন তাকে কিন্তু আমরা আবার বলে ফেলি সহগ বা কোএফিসিয়েন্ট। যাই হোক, তাহলে আমরা ধ্রুবক কি জিনিস দেখলাম, যে এটি স্থির রাশি, এটি চেঞ্জ হয় না। ঠিক আছে, নেক্সট, চলক আর ধ্রুবকের মধ্যে পার্থক্য। পর্যবেক্ষণকালে যেসব রাশির মান সাংখ্যিক মান গ্রহণ করে, বিভিন্ন মান গ্রহণ করে পর্যবেক্ষণকালে আমরা যখন দেখতে পাই তখন তাদেরকে আমরা বলি চলক। যেমন দাম বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। আর পর্যবেক্ষণকালে যেসব রাশির মান অপরিবর্তিত থাকে তাদেরকে বলা হয় ধ্রুবক। চলককে সাধারণত x, y, z এরকম সিম্বল দিয়ে প্রকাশ করি, ধ্রুবককে সাধারণত a, b, c, d অথবা গ্রিক বর্ণ আলফা, বিটা, গামা এগুলো দিয়েও প্রকাশ করা যায়, অথবা 1, 2, 3 এরকম সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করি। চলক দুই প্রকার, স্বাধীন চলক, অধীন চলক, কিন্তু ধ্রুবকের কোনো প্রকারভেদ নেই। এখন আমরা দেখি চলক পরিবর্তনশীল, তাই একে প্রাকৃতিক সংখ্যা দিয়ে আমরা নির্দেশ করতে পারি না, কিন্তু ধ্রুবক স্থির, তাই একে প্রাকৃতিক সংখ্যা দিয়ে নির্দেশ করি। সমীকরণে চলক স্বাধীন এবং অধীন উভয় অবস্থায় থাকতে পারে। এইখানে লক্ষ্য করো, এই যে সমীকরণ, এই সমীকরণে চলক প্রাইস বা দাম এটি স্বাধীন অবস্থায় আছে, এবং কোয়ান্টিটি অফ ডিমান্ড এটিও একটি চলক, কিন্তু এটি অধীন অবস্থায় আছে। তাহলে দেখো, চলক স্বাধীন এবং অধীন উভয় অবস্থায় থাকতে পারে, কিন্তু সমীকরণে ধ্রুবক স্বাধীনভাবে ব্যবহৃত হয়, যেমন এখানে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। এরপরে আসো, বিশেষ অবস্থায় চলক একটি মাত্র মান গ্রহণ করতে
যেমন সরকার অনেক সময় বলে দিতে পারে যে এই এখন থেকে কোনো একটি জিনিসের দাম, ধরো চালের দাম, অথবা এখন আমরা মাস্ক ব্যবহার করছি, মাস্কের দাম সরকার ফিক্স করে দিতে পারে, এর চেয়ে বেশি কেউ নিতে পারবে না। তাহলে এখানে কি হলো, দাম ফিক্সড হয়ে গেল। এটা একটা স্পেশাল কেস, যে বিশেষ অবস্থায় চলক একটি মাত্র মান গ্রহণ করে, কিন্তু ধ্রুব সর্বাবস্থায় একটি মানই গ্রহণ করে। এরপরে আমরা আসবো অপেক্ষক নিয়ে। অপেক্ষকের ইংরেজি হচ্ছে ফাংশন। আমরা অলরেডি ফাংশন সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে ফেলেছি, কেননা চলক, স্বাধীন চলক, অধীন চলক বোঝাতে গিয়ে অপেক্ষক সম্পর্কে একটু ধারণা দিতেই হয়েছে। কিন্তু এখন আমরা আরো ডিটেলসের সংজ্ঞাটা জানব। সেটি হলো দুই বা ততোধিক চলকের মধ্যকার নির্ভরশীলতার সম্পর্ককে গাণিতিক উপায়ে প্রকাশের পদ্ধতিকে অপেক্ষক বলে। আমি যে একটা উদাহরণ দিয়েছিলাম যে ডিমান্ড এবং প্রাইস যখন আলাদা আলাদা বসেছিল তখন তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যখন এরকম ফাংশন দিয়ে লিখলাম তখন কিন্তু তারা একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। সুতরাং এখন তারা একটি ফাংশনে আবদ্ধ হয়েছে এবং এখন তাদের দাম হলো স্বাধীন চলক, চাহিদা হলো অধীন চলক। তাহলে আমাদের সংজ্ঞার সাথে আমরা মিলিয়ে নিচ্ছি, দুই বা ততোধিক চলকের মধ্যকার, এখানে দাম এবং চাহিদা দুটি চলক, এই চলকের মধ্যকার নির্ভরশীলতার সম্পর্ককে আমরা কি উপায়ে প্রকাশ করছি, গাণিতিক উপায়। এখানে সমীকরণ চিহ্নটা গণিতের চিহ্ন এবং এফ হচ্ছে ফাংশন। এর প্রকাশের পদ্ধতিকে অপেক্ষক বলে। অন্যভাবে বলা যায় যে সমীকরণের সাহায্যে স্বাধীন ও অধীন চলকের মধ্যে সম্পর্ক প্রদর্শিত হয় তাকেও অপেক্ষক বলে। এই যে নিচে আমরা এটা বলেছি, এটাকেও একটা অপেক্ষক বলা যায়। তাহলে এখন আমরা আমরা হলো গাণিতিক সংজ্ঞা দিলাম, যে গণিতে এই সংজ্ঞাটি আমরা ব্যবহার করছি। এখন এই অপেক্ষক তো অর্থনীতিতে এর বহুল ব্যবহার বা প্রয়োগ রয়েছে, যেমন চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, দাম অপেক্ষক, সঞ্চয় অপেক্ষক, ভোগ অপেক্ষক, অনেক কিছু। যত চলক আছে তাদের সবাইকে নিয়ে একটি করে অপেক্ষক তৈরি করা যায়। তাহলে এখন আমরা অপেক্ষককে দেখি, যেমন এক্স একটি স্বাধীন চলক এবং ওয়াই একটি অধীন চলক হলে অপেক্ষককে আমরা প্রকাশ করি কিভাবে, y is a function of x, y is a function of x, অর্থাৎ y হচ্ছে x এর অপেক্ষক। এক্ষেত্রে y এর মান x এর মানের উপর নির্ভরশীল। এখন আমরা অর্থনীতিতে যে চলক ব্যবহৃত হয় সেটিকে আমরা দেখব যে চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক কি জিনিস দেখো, স্বাধীন চলক দাম ও অধীন চলক চাহিদা এর মধ্যকার নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক উপায়কে চাহিদা অপেক্ষক বলে। অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ আ ফাংশন অফ প্রাইস, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ আ ফাংশন অফ প্রাইস। এখানে পি হলো স্বাধীন চলক দাম, কোয়ান্টিটি অফ ডিমান্ড হলো চাহিদার পরিমাণ এবং এফ হলো নির্ভরশীলতার চিহ্ন। আশা করি তোমরা চাহিদা অপেক্ষক বুঝেছ। তোমরা বন্ধুরা, তোমরা কারা কারা জয়েন করেছো একটু দেখি। তোমাদের অনেকেই জয়েন করেছো। তোমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট লিখতে থাকো, আমি দেখে নিব এবং তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে আমি সেটিকে সলভ করব ইনশাল্লাহ। এখন আসো, চাহিদা অপেক্ষক আমরা দেখলাম, এরপর আমরা আমাদের লাস্ট টপিক, সেটি হলো ঢাল, ইংরেজিতে যাকে আমরা বলি স্লোপ। এই ঢাল কেন আমরা পড়ছি বা ঢাল কি জিনিস? আসলে এই যে আমরা রেখা আঁকি, এই রেখাটা কতটুকু খাড়া, কতটুকু ফ্ল্যাট বা চ্যাপ্টা, এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে এই ঢালের উপর। সুতরাং বুঝতে পারছো
যে ঢাল একটি ইম্পর্টেন্ট জিনিস, চিত্র আঁকার বেলায় এটির অনেক ভূমিকা রয়েছে। তাহলে এখন আমরা বলি ঢালের সংজ্ঞাটা কি দেখি। কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাদের অনুপাতকে ঢাল বলে। পরিবর্তন যে হয় সেটি কিন্তু আমরা অলরেডি দেখেছি ফাংশনের বেলায়, কিন্তু এখন আমরা নতুন একটি শব্দ বলছি যে তাদের অনুপাতকে, দুই পরিবর্তনের অনুপাতকে আমরা ঢাল বলে থাকি। যেমন আমরা মনে করি y ইজ এ ফাংশন অফ এক্স, এটি একটি অপেক্ষক। এখানে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যদি অধীন চলকের পরিবর্তন হয় তবে ঢাল ইকুয়াল টু হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তোমরা জানো যে চেঞ্জকে বলা হয় ডেল্টা, চেঞ্জকে কি বলা হয়? ডেল্টা। তাহলে এই এক্স একটি স্বাধীন চলক, ওয়াই একটি অধীন চলক, তাহলে এক্স এর পরিবর্তনকে আমরা বলবো স্বাধীন চলকের পরিবর্তন ডেল্টা এক্স, এবং এর ফলে অধীন চলকের পরিবর্তন হলো ডেল্টা ওয়াই। তাহলে তাদের অনুপাতকে আমরা ঢাল বলছি। এখন এই অনুপাতটাকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এখানে একটু লক্ষ্য করবার বিষয় যে কে উপরে অনুপাত ভগ্নাংশ লাইনের উপরে কে বসবে, নিচে কে বসবে। সব সময় মনে রাখবে যে অধীন চলকের পরিবর্তন উপরে হবে, স্বাধীন চলকের পরিবর্তন নিচে থাকবে। এখন আমরা আর একটু আগাই। এই ঢালকে আমরা রেখার ঢাল হিসাবেও সংজ্ঞায়িত করতে পারি। ঢালের যেমন একটি সংজ্ঞা রয়েছে, আবার বলা যায় রেখার ঢাল কাকে বলে। তোমাদের প্রশ্ন কিন্তু ঢাল কাকে বলে আসে, আবার রেখার ঢাল কাকে বলে সেটিও আসে। সেটাকে আমরা এভাবে বলবো যে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে যদি আমরা রেখার মাধ্যমে পরিমাপ করি তাহলে তাকে ওই রেখার ঢাল বলা হবে। এখন আসো যে সাধারণত স্বাধীন চলককে আমরা কোন অক্ষে ব্যবহার করব? ভূমি অক্ষে। এটি একেবারেই ল বা সূত্র, এখানে কোনো ব্যতিক্রম হওয়া যাবে না। স্বাধীন চলককে ভূমি অক্ষে এবং অধীন চলককে লম্ব অক্ষে পরিমাপ করা হয়। সুতরাং সরল রেখার ঢালের সূত্র কি হলো? লম্ব অক্ষভিত্তিক পরিবর্তন ডিভাইডেড বাই ভূমি অক্ষভিত্তিক পরিবর্তন ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আশা করি ঢালের সংজ্ঞা এবং সূত্র বুঝতে পেরেছ। এখন আমরা একটি সরল রেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখব। ধরে নেই একটি সরল রৈখিক অপেক্ষক বা ফাংশন হচ্ছে y ইজ এ ফাংশন অফ এক্স। এখন এই অপেক্ষকে স্বাধীন চলক হলো এক্স এবং অধীন চলক হলো ওয়াই। এটি থেকে আমরা এবি একটি রেখা এঁকেছি। এই এবি রেখার ঢাল নির্ণয় করতে হবে। পরের স্লাইডে আমরা চিত্রটি দেখাচ্ছি। দেখো, এই যে একটি রেখা এখানে আঁকা হয়েছে। ও এক্স অক্ষে স্বাধীন চলক, ও ওয়াই অক্ষে অধীন চলক। এখানে কোনো মাপ, সেরকম ফিক্সড কোনো মাপ নেইনি আমি, তারপরেও সমান করে দুটি দাগ ও এক্স অক্ষে নিয়েছি এবং ও ওয়াই অক্ষেও একটি প্রাথমিক বিন্দু এবং পরে আরেকটি বিন্দু নিয়েছি। এবং এর ফলে দেখো, এই যখন স্বাধীন চলক ও এক্স 0 তখন অধীন চলক ও ওয়াই 0, এবং এটিকে আমরা এম বিন্দু দিয়ে প্রকাশ করছি। আবার স্বাধীন চলক বেড়ে ও এক্স 1 হলে অধীন চলক বেড়ে ও ওয়াই 1 হলো। এখন আমরা বিন্দুটিকে এন বিন্দু দিয়ে প্রকাশ করছি। তাহলে এখন আমাদের এবি রেখার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে এই জন্যই আমরা বলেছি যে যেহেতু আমাদের এখানে একটি চেঞ্জের বিষয় আছে, সবসময় মনে রাখবে ঢাল নির্ণয় করতে গেলে একটি বিন্দুর সাথে আরেকটি বিন্দুর চেঞ্জ বা পরিবর্তন কতটুকু হয়েছে সেটি দেখতে হবে। তাহলে পরিবর্তনের জন্য সবসময় দুটি বিন্দু দরকার, একটি বিন্দুর সাথে আরেকটি বিন্দুর তুলনা করা হচ্ছে। তাহলে আমরা বলবো এবি রেখার উপর প্রাথমিক বিন্দু এম, যার স্থানাঙ্ক x0 y0।
ঢাল নির্ণয়ের জন্য অপর একটি বিন্দু n নেওয়া হলো, যার স্থানাঙ্ক x1 y1। লক্ষ্য করো, আমি কিন্তু তোমাদেরকে ওখানে বলেছিলাম আগে ভুজ পরে কোটি। আমি কিন্তু বলছি না y1 x1, নো, বলতে হবে n বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, তার মানে আগে ভুজ পরে কোটি। যাই হোক, এখন আমরা এই mn অংশের ঢাল নির্ণয় করব। তাহলে mn অংশের ঢাল ইকুয়াল টু m বিন্দু থেকে n বিন্দু পর্যন্ত লম্ব অক্ষগত পরিবর্তন হলো pn, যেটাকে আমরা ডেল্টা y বলেছি, এবং ভূমি অক্ষগত পরিবর্তন হলো ডেল্টা x, যেটাকে আমরা pm বলছি। তাহলে লম্ব অক্ষগত পরিবর্তন pn ডিভাইডেড বাই ভূমি অক্ষগত পরিবর্তন pm ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি oy1 মাইনাস oy0। তাহলে আমাদের বের হবে ডেল্টা y, যেটা আমরা এখানে লিখলাম oy1 মাইনাস oy0। ঠিক নিচে আবার ox1 মাইনাস ox0 ইজ ইকুয়াল টু ডেল্টা x, ox1 মাইনাস ox0 ইজ ইকুয়াল টু ডেল্টা x। তাহলে আমরা আমাদের সেই সূত্রটি পেয়ে গেলাম যে ঢাল ইকুয়াল টু ডেল্টা y বাই ডেল্টা x। আশা করি শিক্ষার্থীরা তোমরা ঢাল কাকে বলে এবং ঢাল একটি সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেটি তোমরা শিখলে। তোমাদের কিন্তু এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে ঢাল কাকে বলে অথবা সরলরেখার ঢাল কাকে বলে অথবা ঢালের সূত্রটি কি, এটি তোমাকে জ্ঞানমূলকে অবজেক্টিভেও আসতে পারে, জ্ঞানমূলকেও আসতে পারে। আর এখানে যেই অংশটি আমি দেখালাম যে একটি সরলরেখার ঢাল নির্ণয় করো, এটি তোমার অনুধাবনে বা প্রয়োগের ক্ষেত্রে দিতে পারে। তো যাই হোক, এরপরে আমরা এখন দেখব এই সরলরেখা তো আসলে আমরা জানি অনেক টাইপের রয়েছে, তো সেই বিভিন্ন ধরনের সরলরেখার ঢাল বিভিন্ন রকম হয়ে থাকে, সেটিকে এখন আমরা দেখব যে কোন কোন ধরনের সরলরেখার ঢাল কীরকম হয়। প্রথম পয়েন্ট, একটি সরলরেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান বা স্থির থাকে। 2 নাম্বার, ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক। 3 নাম্বার, নিম্নগামী সরলরেখার ঢাল ঋণাত্মক হয়। 4 নাম্বার, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল 0। 5 নম্বরে রয়েছে লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল অসীম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটি হলো আলাদা, যে একটি সরলরেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান, এটি একটি বৈশিষ্ট্য, কিন্তু বাকিগুলো কিন্তু সরলরেখাই বিভিন্ন ধরনের, একটি ঊর্ধ্বগামী, একটি নিম্নগামী, একটি ভূমি অক্ষের সমান্তরাল, একটি লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে আমরা বিভিন্ন অবস্থায় ঢালের অবস্থাগুলো আমরা দেখব। ডাস্টারটা আমি একটু দেখি। আমরা এখন এই সরলরেখার ঢাল সম্পর্কে চিত্রগুলো খুব মনোযোগ দিয়ে দেখব। দেখো, প্রথমেই আমরা OY অক্ষ এবং OX অক্ষ এঁকে নিচ্ছি। OX OY, এদিকে আমরা স্বাধীন চলক পরিমাপ করব এবং এদিকে আমরা লম্ব অক্ষে অধীন চলক পরিমাপ করব। আমরা দুইটি বিন্দু নিচ্ছি 4, 8, সমান করে 1 সেন্টিমিটার করে নিলাম 4, 8। এখানে আমরা নিলাম আবার 1 সেন্টিমিটার করে 2, 4। কোনো সমস্যা নেই, এভাবেও নেওয়া যায়। এই অক্ষের মাপ এরা সমান, এই অক্ষের মাপ এরা প্রত্যেকে সমান, নট নেসেসারি এরা আর এরা সমান হতে হবে। এই প্রশ্নটা কিন্তু গত ক্লাসে তোমাদের ছিল, আমি আবার আজকে রিপিট করলাম।
তো যাই হোক, এখন আমরা এই বিন্দুগুলোকে যোগ করে দিচ্ছি, করে আমরা একটি রেখা AB একটি রেখা পেলাম, C আর D দিলাম এই বিন্দু দুটির নাম। এখন এটা হলো আমাদের ডেল্টা ওয়াই, এটি হলো আমাদের ডেল্টা এক্স। এখন প্রথম পয়েন্ট, একটি সরলরেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান বা স্থির। এখন আমরা সি বিন্দুর যদি ঢাল নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? আমরা সি বিন্দুর সাথে হয় ডি বিন্দুর অথবা সি বিন্দুর সাথে এই মূল বিন্দুর তুলনা করে পার্থক্যটা বের করে আমরা ঢাল নির্ণয় করব। তাহলে আমরা লিখব সি বিন্দুতে ঢাল ইজ ইকুয়াল টু, আমরা তুলনা করে কি করব? সি বিন্দুতে আমাদের লম্ব অক্ষের মান কত আছে? 2 এবং মূল বিন্দুতে 0, সুতরাং 2 মাইনাস 0 ডিভাইডেড বাই ভূমি অক্ষে আমাদের সি বিন্দুতে এক্স এর মান কত আছে? 4, তাহলে 4 মাইনাস 0, তাহলে আলটিমেটলি হলো 2/4। আমরা এখান থেকে পাই 1/2, তাহলে আমরা সি বিন্দুতে ঢাল দেখলাম 1/2। আবার ডি বিন্দুতে যদি ঢাল নির্ণয় করি তাহলে এখানে আমি আবার মুছে দিয়ে লিখি ডি বিন্দুতে ঢাল ইকুয়াল টু, আমি এখন সি বিন্দুর সাথে তুলনা করব। ডি বিন্দুতে ওয়াই অক্ষের মান হচ্ছে 4, তাহলে সি বিন্দুতে মান হচ্ছে 2, তাহলে আমি চেঞ্জ কত হবে আমাদের? 4 মাইনাস 2, আমরা এখানে লিখব 4 মাইনাস 2। আবার ডি বিন্দুতে ডেল্টা এক্স কীভাবে বের করব? 8 মাইনাস 4, 8 মাইনাস 4, তাহলে দেখো আবারও তোমার 4 মাইনাস 2 ইকুয়াল টু 2, 8 মাইনাস 4 ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে একটি সরলরেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান। নেক্সট আমরা 2 নাম্বার পয়েন্ট, ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক হয়। এটি দিয়েই আমরা শিখাবো যে কিভাবে ধনাত্মক হয়, কেন ধনাত্মক হয় সেটি আমরা দেখব। দেখো তোমরা এখানে, আমরা এখানে এই বিন্দুটার একটি নাম দেই ই। সিডি অংশের ঢাল নির্ণয় করব। আমরা এভাবে বলতে পারি, আমি স্টুডেন্টদেরকে সাধারণত বোঝানোর জন্য সহজভাবে বলে থাকি, দেখো তোমরা, তোমাদেরও সহজ লাগবে আশা করি। আমরা যদি মনে করি যে আমি সি বিন্দু থেকে ডি বিন্দুতে যাব, কিন্তু আমি সরাসরি যেতে পারবো না, আমাকে প্রথমে ডানে যেতে হবে, সি থেকে ই বিন্দুতে যেতে হবে এবং ই থেকে তারপরে আমাকে ডিতে উঠতে হবে। তার মানে কি দাঁড়ালো? সি থেকে ইতে যাচ্ছি, তার মানে আমার সংখ্যাটা ছিল 4, আমি হলাম 8। তাহলে আমরা সিডি রেখার ঢাল, সিডি অংশের ঢাল ইকুয়াল টু লিখছি, ভূমি অক্ষগত পরিবর্তনকে কি লিখব? যে এখানে আমি 4 থেকে 8-এ গিয়েছি, তার মানে আমার চেঞ্জ হয়েছে কত? 4, এবং আমি 4 থেকে 8 হয়েছি মানে বেড়েছে আমার সংখ্যাটা, সুতরাং এখানে হলো +4, ডেল্টা এক্স হলো +4। আবার ই থেকে আমি ডিতে যাচ্ছি, ইতে আমার অর্থাৎ সিতে আমার কত আছে? ওয়াই এর মান 2। এখন 2 থেকে আমি কোথায় যাচ্ছি? 4-এ যাচ্ছি। ই থেকে ডিতে যাওয়া মানে 2 থেকে 4-এ যাওয়া, এখানে আমার চেঞ্জ হচ্ছে কত? +2, বেড়েছে, সংখ্যাটা বেড়েছে। তাহলে আমরা বলবো প্লাসে প্লাসে প্লাস, প্লাস হাফ। বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই?
যে কেন ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক হয়, এটিকে তুমি যদি উল্টাভাবে চিন্তা করো যে আমি সি থেকে ডিতে যাব না, আমি ডি থেকে সিতে আসব, তাহলে তোমাকে ভাবতে হবে যে তুমি প্রথমে নিচে নামবে, তারপর তুমি বামে যাবে। তাহলে কি দাঁড়ালো, ডি থেকে ইতে আসছো, তার মানে 4 থেকে 2-এ নামছো। তাহলে এখানে নামাটাকে আমি যদি মাইনাস হিসাবে বিবেচনা করি, তাহলে এখানে হলো -2 কমছে, যেহেতু 4 থেকে 2-তে আসছে, মানে -4 -2, এবং ই থেকে তুমি সিতে আসছো, 8 থেকে 4-এ আসছো, তার মানে -4। তাহলে কি দাঁড়ালো, মাইনাসে মাইনাসেও প্লাস, সেই কারণে +12। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক হয়। এখন আমরা 3 নম্বর পয়েন্টে আসছি, নিম্নগামী সরলরেখার ঢাল ঋণাত্মক হয়। নিম্নগামী সরলরেখার ঢাল ঋণাত্মক হয়, এই একই চিত্র দিয়েই আমরা দেখো কাজটা কিভাবে করি। এই দুটি বিন্দু দিয়ে আমি একটি নিম্নগামী সরলরেখা আঁকলাম। এ বি একটি সরলরেখা আঁকলাম, নাম দিলাম সি ডি ই। এখন আমি যদি বলি যে সিই অংশের ঢাল নির্ণয় করব, তাহলে আমি সি থেকে ইতে আসব, সরাসরি আসতে পারবো না, আমাকে প্রথমে নিচে নামতে হবে, তারপর ডানে যেতে হবে। নিচে নামা মানে সি থেকে ডিতে আসলাম, তার মানে লম্ব অক্ষের পরিবর্তন 4 থেকে 2 মানে -2, এবং ডি থেকে ইতে যাচ্ছি, 4 থেকে 8-এ যাচ্ছি, তার মানে আমার বাড়ছে 4, সুতরাং এটাকে আমরা +4 বলবো। তাহলে আমার রেজাল্ট কি আসছে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখো সিই অংশের ঢাল, সিই অংশের ঢাল ইজ ইকুয়াল টু -12, তার মানে ডান দিকে নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক। এরপরে আসো, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল 0। এটি কিভাবে দেখব আমরা, খুবই সোজা। ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বললেই মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু আসলে কিন্তু ভয় না, জিনিসগুলো বোঝা, এবং এগুলো বুঝে আমরা উচ্চতর ক্লাসে গিয়ে এগুলোর প্রয়োগ শিখব। ও এক্স এদিকে স্বাধীন চলক। এখন আমরা ভূমি অক্ষের সমান্তরাল 4 নম্বর পয়েন্ট, ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা আমি আঁকলাম এ বি। এখন আমি এখানে নিলাম 2 4। এখন লক্ষ্য করো এখানে ডেল্টা এক্স, এটুকু হলো ডেল্টা এক্স, ভূমি অক্ষের চেঞ্জ হচ্ছে ডেল্টা এক্স, সেটি কত 2। এদিকে লম্ব অক্ষের কোনো চেঞ্জ নাই, তাহলে আমাদের সূত্র ছিল, ঢালের সূত্র কি ছিল, ঢাল ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে আমাদের এখানে ডেল্টা ওয়াই হলো 0, ডেল্টা এক্স হচ্ছে 2। আমরা গাণিতিকভাবে একটি সূত্র জানি যে 0/something ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি শিখলাম, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল 0। এরপরে লাস্ট পয়েন্ট, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল অসীম, সেটি আমরা এখন দেখব। এখন আমরা লম্ব অক্ষের সমান্তরাল একটি সরলরেখা আঁকি, এ বি একটি লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকলাম। এখানে ভূমি অক্ষের 2 আছে, কোনো চেঞ্জ আর নাই, কিন্তু লম্ব অক্ষে 2 4 নিলাম, কোনো সমস্যা নাই। এখন
লম্ব অক্ষের পরিবর্তন হচ্ছে 2, ভূমি অক্ষের কিন্তু ফিক্সড, কোনো চেঞ্জ নাই, তাহলে নিচে হলো 0। যেহেতু কোনো চেঞ্জ নাই তাহলে এটি হলো 0। তাহলে এখন কি হবে? সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ এটি কখনোই ভাগ করলে মিলবে না। তাহলে আমরা এই 5টি ধারণা, ঢালের যে বৈশিষ্ট্য, বিভিন্ন রেখার ঢালের বৈশিষ্ট্য সবই আমরা শিখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এইগুলো থেকে কিন্তু তোমাদেরকে অনুধাবনের প্রশ্ন দিতে পারে, তারপর তোমাদের অবজেক্টিভ আসতে পারে। যেমন আমি বলি যে এরকম একটা অবজেক্টিভ তোমাদের আমি প্রায় বেশ কয়েকটা বছরই দেখলাম বিভিন্ন প্রশ্ন থেকে, যে এরকম একটি প্রশ্ন দিয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর শেষে দেখবে এরকম একটা দিয়েছে, এখানে দিয়েছে 4, এখানে 8 KL। তাহলে প্রশ্ন ইয়েতে অবজেক্টিভ এসেছে, প্রয়োগের অবজেক্টিভ এটি, যে KL রেখার ঢাল কত। তাহলে তুমি কি করবে? এখানে তোমার মূলবিন্দু রয়েছে, তোমার তো আর কোনো চেঞ্জ, তোমার মূলবিন্দু থেকেই তোমাকে তুলনাটা করতে হবে। তাহলে এখানে চেঞ্জ হলো 4, যেহেতু তুমি KL তুমি নিচে নামছো, তার মানে নিচে নামছো, ডানে যাচ্ছ, সো 4 হলো মাইনাস, আর ডিভাইডেড বাই এখানে চেঞ্জ হলো 8, এটি হলো ডানে যাচ্ছ মানে বাড়ছো, সুতরাং প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1/2। KL রেখার ঢাল হলো -½ তাহলে এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমরা আজকের ক্লাসটি ভালো করে বাসায় আবার দেখবে এবং তোমাদের এই ক্লাসের এই স্লাইডগুলো আমি ডাউনলোডের লিঙ্ক যে আছে সেই লিঙ্কে, এই লাইভের ক্যাপশনে এটি আমি দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে স্লাইডগুলো ডাউনলোড করে তোমরা বাসায় বসে পড়তে পারো এবং তোমাদের কিন্তু একেবারে আমি বলতে পারো কোশ্চেন আনসার আকারেই অনেক কিছু দিয়ে দিয়েছি। যদি তোমাদের আসে যে চলক ধ্রুবকের পার্থক্য কী, অথবা স্বাধীন চলক অধীন চলকের পার্থক্য কী, অথবা বলল চলক আর ধ্রুবক কি এক, অথবা বলল প্রমাণ করো চলক ও ধ্রুবক এক নয়, এরকম বিভিন্নভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। সরলরেখার ঢাল নির্ণয় করো দিতে পারে, তারপরে এরকম সংখ্যা দিয়ে দিতে পারে, ডান দিকে নিম্নগামী আমি দিয়েছি, ডান দিকে ঊর্ধ্বগামী দিতে পারে, বিভিন্নভাবে দিতে পারে। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি আমরা রোজার পরে আবার ঈদের পরে আমি ক্লাস ইনশাল্লাহ তোমাদের সাথে জয়েন করব এবং সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকো, তবে বাসায় থেকো, কারণ বুঝতেই পারছো পরিস্থিতি কিন্তু খুব বেশি যে ভালো তা কিন্তু নয়। আমাদেরকে এই করোনা পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করার এখন যে উপায়গুলো রয়েছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।